সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক, বাংলা। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই জেনে নেই আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলো বোর্ডে চলে যাই। শিক্ষার্থীরা, বোর্ডে খেয়াল করো, আমরা আজকে আলোচনা করব করণ কারক, করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার, সম্প্রদান কারক, সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার নিয়ে। তো শিক্ষার্থীরা, চলো আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথমে আমাদের আলোচ্য বিষয় শুরুতেই রয়েছে সেটি হচ্ছে করণ কারক। করণ কারক কি বলতে কি বুঝি সেটা আমরা শুরুতে জেনে নেব। তো শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসটি বোঝার সুবিধার্থে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 151 পৃষ্ঠাটি বের করে নাও। শুরুতে আমরা জেনে নিই করণ কারক কি। করণ শব্দের অর্থই হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। তোমরা এটি আন্ডারলাইন করে নাও, কারণ আমরা তো জানি বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসা মানেই হচ্ছে এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের জন্যই আমাদের বাংলা ব্যাকরণের প্রস্তুতিটা নিতে হয় নবম দশম শ্রেণীতে। তো তোমাদের এমসিকিউ এর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে বরাবরই আমি ইনস্ট্রাকশন দিয়ে থাকি, সেগুলো তোমরা অবশ্যই আন্ডারলাইন করে নেবে, তাহলে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। তো করণ শব্দটির যে অর্থ, এটি হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। আমরা কারকের আলোচনার শুরুতেই বলেছিলাম যে বাক্য স্থিত তোমার ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে আমরা বলেছি কারক। ইতিমধ্যে কর্তৃকারক নিয়ে আলোচনা করেছি, কর্মকারক নিয়ে আলোচনা করেছি। তবে এখন আজকে আমরা আলোচনা করব হচ্ছে করণ কারক নিয়ে। এই করণ কারক এখানেও আমাদের দেখতে হবে এই বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে আসলে এই করণ কারকের সম্পর্কটা কিভাবে তৈরি হয় সেটি আসলে জানার বিষয়। তো আমরা শুরুতে জানি যে করণ কারক কাকে বলে। আমরা করণ শব্দের অর্থ জেনেছি। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়, অর্থাৎ এখানে হচ্ছে আমরা ক্রিয়া সম্পাদন করতে যাব, সেই ক্রিয়া সম্পাদনটা আসলে কোন মাধ্যমে হবে সেটি মূলত আসলে হয় হচ্ছে করণ কারক। করণ কারকে আমাদের যন্ত্র, সহায়ক বা উপায়টি বললেও মূলত আমরা মনে রাখবো হচ্ছে ক্রিয়া সম্পাদনের হচ্ছে মাধ্যম। দেখো আমাদের বইয়ে কি সংজ্ঞাটি দেয়া আছে যে ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। তাহলে আমরা ক্রিয়া সম্পাদন করতে গেলে আসলে কার সাহায্যে ক্রিয়া সম্পাদন করব বা কোন ক্রিয়া সম্পাদনের জন্য কোন উপকরণ ব্যবহার করব বা কোন যন্ত্র ব্যবহার করব বা কোন মাধ্যম ব্যবহার করব সেটি মূলত হচ্ছে করণ কারক। তো আমরা আসো বোর্ডে খেয়াল করি বিষয়টি। আমাদের করণ কারকের এটি অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়, এটি আমরা আলোচনা করলাম। আর করণ কারক যখন একটি বাক্য থেকে আমরা বের করতে যাব তখন এই দুটো প্রশ্ন কিন্তু আমরা ক্রিয়াপদকে করলেই সহজে আমরা করণ কারক বের করতে পারবো। একটি হচ্ছে কিসের দ্বারা বা কি উপায়ে। তাহলে আমরা ক্রিয়াপদকে যদি কিসের দ্বারা বা কি উপায়ে এর মাধ্যমে প্রশ্ন করে থাকি তবেই কিন্তু আমরা করণ কারকটি সহজে বের করে নিতে পারবো। তাহলে এখন দেখো আমরা একটা উদাহরণে, নীরা কলম দিয়ে লেখে, এই যে বাক্য, এখানে আমাদের দেখতে হবে এই বাক্যের ক্রিয়াপদ কোনটি, কারণ ক্রিয়াপদই আমাদেরকে বলে দেবে যে আমরা আসলে কোন কারকটি নির্ণয় করব বা কোন কারক নির্ণয় করতে চাই। তাহলে আমাদের ক্রিয়াপদ হচ্ছে এই বাক্যের লেখে। এখন আমরা যদি এখান থেকে করণ কারক বের করতে চাই তখন কিন্তু একে প্রশ্ন করতে হবে যে তাহলে এখানে তো ব্যক্তি হচ্ছে নীরা, নীরা আসলে কিভাবে লিখছে। তাহলে প্রশ্ন করবো ক্রিয়াপদকে যে নীরা কিসের দ্বারা লেখে। উত্তর কিন্তু চলে আসছে, সেটি হচ্ছে নীরা কলম দ্বারা লেখে। আমাদের কিন্তু উত্তর পেয়ে গেছি। তার মানে এই যে ক্রিয়া সম্পাদনের এখানে কিন্তু কলম একটি উপকরণ, কারণ নীরা হচ্ছে লেখার কাজ করেছে। এই লেখার জন্য কোন উপকরণ ব্যবহার করেছে, নীরা কিন্তু কলম এই উপকরণটি ব্যবহার করেছে। অথবা এই নীরার যে ক্রিয়াপদ হচ্ছে, ক্রিয়া হচ্ছে লেখা, সেই কাজটি সম্পাদনের জন্য সাহায্য নিয়েছে কলমের। কাজে এই কলমকে আমরা বলতে পারবো হচ্ছে করণ কারক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি উদাহরণে চলে যাই। এখানে দেখো, জগতে কীর্তিমান হয় সাধনায়। এই যে বাক্য,
এই বাক্যের ক্রিয়াপদ কোনটি? ক্রিয়াপদ হয়। এখন জগতে কীর্তিমান, কীর্তিমান মানে তো তোমরা জানো যে কীর্তিমানই হচ্ছে কোনো একটা ভালো কাজের মাধ্যমে একটি সুনাম অর্জন করা, যে ব্যক্তি সুনাম অর্জন করতে পারে তাকে আমরা বলে থাকি হচ্ছে কীর্তিমান। তাহলে এই জগৎ মানে হচ্ছে পৃথিবীতে, মানে পৃথিবীতে একজন মানুষ যদি খ্যাতি অর্জন করতে চায় তাহলে তিনি কি উপায়ে তিনি খ্যাতি অর্জন করবেন? এই বাক্যে বলা হচ্ছে জগতে কীর্তিমান হয় সাধনায়। তাহলে এখানে হয় এই ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি যে এই জগতে কীর্তিমান কিভাবে হয় বা কি উপায়ে হয়, উত্তর চলে আসছে সাধনায়। তাহলে আমাদের এই জগতে কীর্তিমান হয় সাধনায়, এই বাক্যের করণ কারক হচ্ছে সাধনায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই দুইটি প্রশ্ন কিন্তু আমরা প্রয়োগ করে খুব সহজে একটি বাক্য থেকে করণ কারক নির্ণয় করতে পারবো। তো চলো এবার আমরা জেনে নেই করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার। আমরা পাঠ্য বইয়ে যাবো এখন। আমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সাধারণত পরীক্ষায় এই উদাহরণগুলো থেকেই প্রশ্ন এসে থাকে, কাজেই এই বাক্যগুলো নিয়ে আমরা কথা বলবো এখন। প্রথমে দেখো, প্রথমা বা শূন্য বিভক্তির ব্যবহার। এই প্রথমা বা শূন্য বিভক্তি কিভাবে করণ কারকে ব্যবহার হয় আমরা বাক্য দেখি। যেমন এখানে দেখো, ছাত্ররা বল খেলে। এই যে বাক্যের ক্রিয়াপদটা আমরা আগে দেখব। ক্রিয়াপদ হচ্ছে খেলে। এখন এই যে খেলে, একে যদি আমি প্রশ্ন করে মানে করণ কারক বের করতে চাই, তাহলে করণ কারকের প্রশ্ন আমাদের দুটো, একটি হচ্ছে কিসের দ্বারা, আরেকটি হচ্ছে কি উপায়ে। যদি এখন প্রশ্ন করা হয় খেলে ক্রিয়াকে যে ছাত্ররা কিসের দ্বারা খেলে, উত্তর কিন্তু চলে আসছে বল দ্বারা খেলে বা বল দিয়ে খেলে। তাহলে এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের উপকরণটি হচ্ছে বল। তাহলে এই বাক্যের বল হচ্ছে করণ কারক। আমরা এখন খুঁজবো এখানে কোন বিভক্তি আছে। আমরা বিভক্তি নিয়ে এর আগেও কথা বলেছিলাম। এখানে দেখো, বল এই শব্দের শেষে আসলে কোনো উচ্চারণ পাওয়া যাচ্ছে না। বল উচ্চারণ কিন্তু স্বরধ্বনি এখানে বন্ধ হয়ে আছে। আর যদি আমরা এই বর্ণ থেকে অর্থাৎ শেষের, আমরা জানি যে বিভক্তিটি শব্দের শেষে যুক্ত হয়, তাহলে আমাদের এই মূল শব্দের শেষ বর্ণটিকে খেয়াল করতে হবে এর সাথে আসলে কি যুক্ত আছে। আমরা একটু বোর্ডে খেয়াল করি। তাহলে এই বাক্যের মধ্যে আছে হচ্ছে বল। তাহলে এই যে বল, এই বল শব্দের মধ্যে আমরা খেয়াল করব যে কোন বিভক্তি আছে। শেষের বর্ণটা হচ্ছে ল। এখন এই লকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখো এভাবে আমরা বিশ্লেষণ করতে পারি যে ল এর সাথে আছে অটাকে যদি আমরা বের করে নিই, এই যে আছে, এটা আমরা যে দ্বিতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত, সপ্তমী পর্যন্ত যে বিভক্তিগুলো দেখেছি তার কোনোটির মধ্যে কিন্তু নেই। আমরা জানি আমাদের বাংলা ভাষায় হচ্ছে 6 প্রকারের বিভক্তি আমরা সাধারণত দেখে থাকি। 7 প্রকার বিভক্তি পাওয়া যায় হচ্ছে সংস্কৃত ব্যাকরণে, এটা আমরা আগে আলোচনা করেছি। আর আমাদের দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে বিভক্তিগুলো রয়েছে, যেমন কে রে দ্বিতীয়া, দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া, তারপরে কে রে এটিও হচ্ছে চতুর্থী বিভক্তি, এর সাথে একটু যুক্ত হয় নিমিত্ত শব্দ, জন্য শব্দ। পঞ্চমী হচ্ছে হইতে, চেয়ে, থেকে, ষষ্ঠী রবায়ে, সপ্তমী হচ্ছে এ অন্তস্থ তে। তা তোমরা খেয়াল করছো এর কোনোটিই কিন্তু এই বর্ণের সাথে, অর্থাৎ এই বর্ণের সাথে যে আছে, কিন্তু এই দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কোনো বিভক্তির মধ্যে কিন্তু পাওয়া গেল না। কাজেই এই বল এই শব্দের সাথে তাহলে কোন বিভক্তি আছে বলে আমরা ধরে নেব? এই বল শব্দের মধ্যে আছে হচ্ছে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। আরেকটি কথা বিভক্তির আলোচনা আমি বলেছিলাম যে যেখানে বিভক্তি চিহ্ন স্পষ্ট নয় বা বিভক্তি চিহ্ন পাওয়া যাবে না, সেখানে আমরা শূন্য বিভক্তি ধরে নেব। কাজে এখানেও কিন্তু আমরা বিভক্তি চিহ্ন স্পষ্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ শব্দের শেষের যে অতিরিক্ত উচ্চারণ, ওই উচ্চারণের মধ্যেই কিন্তু থেকে যায় বিভক্তি, কিন্তু বল শেষের সাথে কিন্তু কোনো কিছু যুক্ত পাচ্ছি না। ফলে এই বল শব্দের সাথে শূন্য বিভক্তি আছে বলে আমরা বুঝতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি আরো দেখো উদাহরণ দেওয়া আছে। ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। ক্রিয়াপদ মেরেছে। এখন কিসের সাহায্যে মেরেছে? অর্থাৎ ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের তোমার যে উপকরণ বা যন্ত্র বা সহায়ক কোনটি? সহায়ক হচ্ছে লাঠি। কাজে এই বাক্যের লাঠি হচ্ছে
করণ কারক, এবং লাঠি এই শব্দের শেষেও কিন্তু আমাদের দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কোনো বিভক্তির সন্ধান এখানে পাচ্ছি না, বিধায় এখানে শূন্য বিভক্তি আছে বলে আমরা ধরে নেব। খ নম্বরে দেখি, তৃতীয়া বা দ্বারা বিভক্তি দিয়া বিভক্তি, অর্থাৎ তৃতীয়া বিভক্তি মানে আমরা জানি দ্বারা দিয়া কর্তৃক। দেখো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে লাঙল দ্বারা জমি চাষ করা হয়। বিভক্তিটা দেখে আমরা বের করে নিতে পারি, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে আমাদের মানে কারক শনাক্ত করা। তাহলে কারক আমরা শনাক্ত করে নিই এখন। তাহলে কারক শনাক্ত করতে গেলে অবশ্যই আমাদের হচ্ছে ক্রিয়াপদের শরণাপন্ন হতে হবে। তাহলে লাঙল দ্বারা জমি চাষ করা হয়, এই বাক্যের ক্রিয়া কোনটি? ক্রিয়াপদ হচ্ছে করা হয় বা চাষ করা হয়। এখন এই কিভাবে আসলে জমি চাষ করা হয় বা চাষ করা হয়, এই ক্রিয়াপদের উপকরণ কোনটি? এই ক্রিয়াপদের উপকরণ হচ্ছে লাঙল, কারণ লাঙলের সাহায্যেই চাষ করা হয়। তাহলে আমরা কিন্তু কিসের দ্বারা চাষ করা হয় বা কি উপায়ে চাষ করা হয় সেটি কিন্তু উত্তরে পাচ্ছি। কিসের দ্বারার অর্থ মানে উত্তর হচ্ছে লাঙল। কাজে এই বাক্যের লাঙল হচ্ছে করণ কারক। আর সাথে তো দ্বারা এটি দেয় আছে বিভক্তি, এটি হচ্ছে তৃতীয়া বিভক্তি, তোমরা জানো। এরকম আরো আছে, দেখো, মন দিয়া করস হবে বিদ্যা উপার্জন। তারপরে সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখানো আছে, ফুলে ফুলে ঘর ভরেছে। তাহলে ফুলে ফুলে ঘর ভরেছে, তাহলে ক্রিয়াপদ ভরেছে। তাহলে এখন ঘর কিভাবে ভরেছে, কি উপায়ে বা কিসের সাহায্যে ভরেছে, কিসের দ্বারা ভরেছে, সেটি হচ্ছে ফুলে ফুলে, অর্থাৎ ফুলের দ্বারা ঘর ভরেছে। কাজেই ফুলে ফুলে এটি হচ্ছে তোমার করণ কারক। আর এই ফুলে ফুলে অর্থাৎ এর মূল শব্দ হচ্ছে ফুল, তার সাথে এ বিভক্তি। এ মানে আমরা জানি হচ্ছে সপ্তমী, কারণ সপ্তমী বিভক্তি আমরা জানি হচ্ছে এ অন্তস্থ অ তে। এই বিভক্তিগুলো যদি একটি শব্দের শেষে যুক্ত থাকে তখন বুঝবো যে তোমার হচ্ছে এটি সেই কারকের সপ্তমী বিভক্তি। তাহলে ফুলে ফুলে এটি যেহেতু করণ কারক, এই শব্দের শেষে এ বিভক্তি আছে, বিধায় আমরা একে বলতে পারবো করণ কারকের সপ্তমী বিভক্তি। আবার দেখো, শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। এখন শিকারী বিড়াল গোঁফে চেনা যায়, তার মানে এখানে ক্রিয়াপদ হচ্ছে চেনা যায়। এখন শিকারী বিড়ালকে আমরা কি উপায়ে চিনি? সেটি হচ্ছে তার গোঁফ দেখে চিনি। তার মানে গোঁফের সাহায্যে শিকারী বিড়ালকে চেনা যাচ্ছে। তাহলে এই বাক্যে গোঁফ হচ্ছে করণ কারক, এবং এই গোঁফ শব্দের সাথে এ বিভক্তি আছে, বিধায় একে বলতে পারবো করণ কারকে সপ্তমী বিভক্তি প্রয়োগ। আরো দেখো আছে, এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা। আর এই যে বাক্যের যে মধুতে মাখা, এখানেই কিন্তু করণ কারকের বিষয়, ক্রিয়াপদ হচ্ছে মাখা। এখন কি উপায়ে কিসের দ্বারা মাখা আছে? সেটি হচ্ছে মধুর দ্বারা মাখা, এবং এই মধু শব্দের সেটা তে বিভক্তি আছে, তে মানে সপ্তমী। কাজে একে বলতে পারবো করণ কারকে সপ্তমী বিভক্তি। তারপরে দেখো, লোকটা জাতিতে বৈষ্ণব। তাহলে একজন লোককে বলা হচ্ছে লোকটা জাতিতে বৈষ্ণব, মানে কিভাবে আসলে তিনি বৈষ্ণব হলেন, কিসের উপায়ে? তিনি হচ্ছে জাতিগত কারণে তিনি বৈষ্ণব। কাজে এই জাতি হচ্ছে করণ কারক এবং এর সাথে তে বিভক্তি, কাজে এটি হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি। আরো দেখো, চেষ্টায় সব হয়, এ সুতায় কাপড় হয় না। এগুলো দেখে কিন্তু আমরা খুব সহজেই করণ কারক নির্ণয় করতে পারি, পাশাপাশি বিভক্তিও নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে করণ কারকে বিভিন্ন বিভক্তি কিভাবে আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা চলে আসবো হচ্ছে সম্প্রদান কারকের আলোচনায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জেনে নিই আসলে সম্প্রদান এই শব্দটি আগে বুঝি। সম্প্রদান মানে জানি হচ্ছে দান করা, অর্থাৎ সম্প্রদান মানে সমভাবেই সবকিছু যখন দান করা হবে তখনই সেটি হবে হচ্ছে সম্প্রদান। আর সম্প্রদান এটি আসলে কারক কিভাবে আমরা নির্ণয় করব সেটা এখন জানব। এই সম্প্রদান কারক নির্ণয় করতে গেলে একটি কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বুঝালেই তাকে আমরা বলবো সম্প্রদান কারক। সত্য ত্যাগ যদি না, সত্য মানে কি, অর্থাৎ একজনকে আমরা কোনো কিছু দিয়ে সেটি যদি আবার ফেরত নেই, তখন সেটা কি হবে? এটা একটা সত্য থাকলো যে মালিক, সত্য মানে হচ্ছে মালিকানা, যে একটা জিনিস আমি নিয়েছি বা একজনের কাছ থেকে টাকা আমি নিয়েছি, টাকা তিনি আমাকে একবারে দিয়েছেন নাকি সেটি তাকে ফেরত দেব, অর্থাৎ ফেরতযোগ্য নাকি অফেরতযোগ্য। যদি ফেরতযোগ্য হয় তাহলে এখানে কোনো সত্য মানে সত্য থাকলো এখানে। আর যদি অফেরতযোগ্য হয়, আমাকে একবারে দিয়ে দিচ্ছে, তখন সেটি কি হবে? দানে পরিণত হবে। কাজেই সম্প্রদান কারকে আমাদের মাথায় রাখতে হবে, এখানে তোমার সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝাতে হবে। আচ্ছা, এটি নয় হলো। এর পরের বিষয় হচ্ছে, এখন দান আমরা করলাম, এখন কি দান আমরা করছি? সত্য ত্যাগ করে হয়তো কাউকে টাকা দিলাম, কাউকে কাপড় দিলাম, বা বিভিন্ন কিছু আমরা দিয়ে থাকতে পারি।
তবে সম্প্রদান কারকে একটি সমস্যা আমাদের সামনে এসে যায়, সেটি হচ্ছে এখন আমরা সম্প্রদান কারক কোনটিকে বলবো? যা দান করেছি সেটিকে বলবো, না যাকে দান করেছি সেটিকে বলবো? তাহলে এই যে কি দান করলাম আর কাকে দান করলাম, এটাই আমাদের মাথায় রাখতে হবে। এখন কোনটি তাহলে সম্প্রদান কারক হবে? যেহেতু এখানে সম্প্রদান, ওই যে বলা হচ্ছে সংজ্ঞার মধ্যে, সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হলে তাকে বলা হবে সম্প্রদান কারক। এখন এই সংজ্ঞা থেকে অনেকে আমরা ভুল বুঝে যাই যে আমরা যেটা দান করছি তাকে আমরা মনে করি সম্প্রদান। এখন ভিক্ষুককে টাকা দাও, এখন বলছে ভিক্ষুককে আমি টাকা দান করেছি, তাহলে দান বোঝাচ্ছে টাকাটা, কাজে আমরা টাকাকেই বলে ফেলছি হচ্ছে সম্প্রদান কারক। কিন্তু যদি ব্যক্তিটি যদি পরিবর্তন হয়ে যায়, ভিক্ষুকের জায়গায় হয়তো বলা হলো রহিমকে টাকা দাও, ব্যক্তি কিন্তু পাল্টে গেল। কারণ ভিক্ষুক তার মানে তিনি মানে অন্যের কাছে চেয়ে চিনতে খায়, কাজেই তাকে দান বোঝাবে, এই ব্যক্তিকে দেখে বুঝতে পারছে। এখন এই ব্যক্তিকে পাল্টে দিয়ে যদি আমি বলি রহিমকে টাকা দাও, তখন এই টাকা কি সম্প্রদান হলো না কি হলো? এই বাক্য পড়ে কিন্তু কেউ বুঝতে পারবে না এখন রহিম কি আসলে কোনো ভিক্ষুকের নাম, নাকি রহিম কোনো সাধারণ মানুষ। একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেল। এই সাধারণ মানুষও হতে পারে, আমার নিজের কোনো আত্মীয় স্বজন হতে পারে, তাকে তো আমি আসলে টাকা হয়তো দান করবো না, এমনি তাকে দিতে পারি। আবার রহিম হয়তো এমন কেউ, তাকে আমি টাকা ধার দিচ্ছি বা তাকে টাকা দিচ্ছে, সে আবার ফেরত দেবে, এরকম একটা বিষয় কিন্তু থেকে যায়। কাজে এখানে আমাদের কিন্তু একটি দেখার বিষয়, সেটি হচ্ছে মানে কোন ব্যক্তিকে দান করছি, ওই ব্যক্তি কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আসলে এটি দান, মানে এটা কি অফেরতযোগ্য না ফেরতযোগ্য, এটি কিন্তু ব্যক্তি দেখে আমাদের বুঝতে হবে। কাজে এখানে বোঝা যাচ্ছে যে হচ্ছে ব্যক্তি হবে সম্প্রদান, বস্তু নয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে খেয়াল করো, একটি কথা লেখা আছে যে বস্তু নয় ব্যক্তি সম্প্রদান কারক। কাজে আমাদের মাথায় রাখতে হবে বস্তু কখনোই সম্প্রদান কারক হবে না, ব্যক্তি সম্প্রদান কারক হবে। এখন আরেকটি বিষয়, যে এই যে কি কাকে, এই যে প্রশ্নটি কিন্তু এই সম্প্রদান কারকের সাথে থেকে গেল। এখন আমরা কিন্তু এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু জেনেছি আমরা কর্মকারকে, যে কর্মকারক বের করতে গেলে ক্রিয়াপদকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে বের করে নিই। তাহলে সম্প্রদান কারকও কিন্তু একই ঘটনা ঘটছে, শুধুমাত্র কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া সেটিকে বাদ রেখে শুধু কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাচ্ছে সেটিকে আমরা সম্প্রদান ধরে নিচ্ছি, এবং সেখানে সত্য ত্যাগ করে দান বুঝাতে হবে। এখন এই বিষয়টি নিয়ে অনেক ব্যাকরণবিদ তোমার দ্বিমত পোষণ করেছেন যে সম্প্রদান কারক বলে কোনো কারক রাখার দরকার নেই, কারণ কর্মকারক দিয়ে সম্প্রদান কারকের কাজ কিন্তু চালিয়ে দেওয়া যায়, অযথা একটি কারক বাড়ানোর কি দরকার। কথাটি অবশ্যই যুক্তিযুক্ত, কারণ আমরা কর্মকারক যেহেতু কি বা কাকে দ্বারা প্রশ্ন করে এই উত্তর কিন্তু যেটি বের করি সেটি কর্মকারক হয়, সম্প্রদান কারকও কিন্তু সেম জিনিস হচ্ছে, শুধুমাত্র একটি কন্ডিশন, সেটা হচ্ছে দান, সত্য ত্যাগ করে দান বোঝাতে হবে। কারণ এটিকেও যদি আমরা কর্মকারকে অন্তর্ভুক্ত করতাম, কোনোই কিন্তু সমস্যা আমাদের হতো না। যে এমন নয় যে সত্য ত্যাগ করে দান করলাম, এখন সেটি সম্প্রদান কারক বলে আলাদা কারক না করলে এটি অন্য কারকের সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি করবে, এমন কিন্তু নয়। এই জন্য অনেক ব্যাকরণবিদ এই সম্প্রদান কারককে কারক থেকে বাদ দেওয়ার জন্য তোমার সমর্থন করেছিলেন। এই মানে সংস্কৃত আসলে ব্যাকরণ অনুযায়ী কিন্তু এই সম্প্রদান কারকটাকে গণ্য করা হয়েছে, বিধায় আমাদের যেহেতু সংস্কৃত ব্যাকরণের সাথে আমাদের বাংলা ব্যাকরণের অনেক মিল রয়েছে, যে অনেকাংশে মানে সংস্কৃত ভাষা থেকেই আমরা বাংলা ব্যাকরণটাকে অনুবাদ করেছি বিভিন্ন সময়ে, ফলে সংস্কৃত ভাষার ব্যাকরণের অনেক কিছুই কিন্তু আমাদের বাংলা ভাষায় চলে এসেছে। অনেক কিছুই কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করি না, তবুও কিন্তু আমাদের সংস্কৃত থেকে আসার কারণে অনেক কিছুকে আমাদের রেখে দিতে হয়েছে। এই রকম সম্প্রদান কারকও তোমার সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী এটিকে বাংলায় কারক হিসেবে রাখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে চলে যাই, এখানে একটু আমরা সম্প্রদান কারক বোঝার চেষ্টা করি। এখানে সম্প্রদান কারক দেখো একটু ভাগ করে নিয়েছি, যে সম্প্রদান কারক যে বাক্যের মধ্যে থাকে সেখানে কিন্তু ব্যক্তিও থাকে, বস্তুও থাকে। আমরা ওখানে বলে নিলাম যে বস্তু নয় ব্যক্তি সম্প্রদান কারক, তাহলে এখানে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হলে তখন বুঝবো যে সেই বাক্যের মধ্যে সম্প্রদান কারক থাকতে পারে। আচ্ছা, এবং সম্প্রদান কারক কোনটি সেটি আমরা ক্রিয়াকে তখন কি করব, দান করা বুঝাচ্ছে সত্য ত্যাগ করে, এবং আমরা তখন ক্রিয়াপদকে প্রশ্ন করব হচ্ছে কাকে দ্বারা, কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু
গৌণ কর্ম, অর্থাৎ ব্যক্তিবাচক কর্মপদটি বের হয়ে যাবে। সেই ব্যক্তিবাচক কর্মপদটি কিন্তু হবে সম্প্রদান কারক। আর সেই বাক্যের বস্তুবাচক যে কর্মপদটি থাকবে সেটিকে আমরা বলবো হচ্ছে কর্মকারক। আমরা উদাহরণ দেখি যে ভিখারিকে টাকা দাও। আর এখানে ভিখারিকে আমরা দিচ্ছি টাকা, আবার এখানে রহিমকে টাকা দাও। দুইটি উদাহরণ আমি একটু আগে আলোচনা করলাম। এখানে একটু পরিষ্কার হওয়ার জন্য দেখি। তাহলে যে দেখো টাকা দাও, এখানেও টাকা দাও, দুটোরই ক্রিয়াপদ কিন্তু একই। এখন এই ক্রিয়াপদ দাওকে যদি প্রশ্ন করি কাকে টাকা দাও, উত্তরে আসবে ভিখারিকে। তাহলে এখানে ভিখারিকে টাকা দাও, এখানে এই বাক্য এখন পড়েই বুঝতে পারছি, অর্থাৎ ব্যক্তিকে দেখেই বোঝা যাচ্ছে যে একে তোমার দিয়ে আর ফেরত নেওয়া যাবে না, অর্থাৎ এই ব্যক্তিকে আমি দান করছি। আর যদি এই ব্যক্তি পাল্টে রহিম হয়ে গেল, রহিমকে টাকা দাও, এখানে কিন্তু টাকাটা ফেরত নেওয়াও হতে পারে। এখানে কিন্তু কোনো সত্যত্যাগের বিষয়টি উল্লেখ নেই। কাজে এই বাক্যের যে রহিম, একে আমরা বলবো কর্মকারক। আর ভিখারিকে টাকা দেয় এই বাক্যের ভিখারিকে, এই তোমার কর্মপদকে বলবো হচ্ছে সম্প্রদান কারক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই সম্প্রদান কারক কি, এবং সম্প্রদান কারক নিয়ে আমাদের যে কনফিউশন থাকে, সেই কনফিউশনটা আশা করছি তোমাদের কেটে গেছে। যে আর কখনোই তোমাদের কোনটি সম্প্রদান কারক হবে, ব্যক্তি হবে না বস্তু হবে, এটি নিয়ে তোমাদের আর দ্বিমত থাকবে না এবং ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে না। আমরা এবার আলোচনা করি সম্প্রদান কারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার নিয়ে। তোমরা 152 পৃষ্ঠায় চলে আসো। দেখো 152 পৃষ্ঠায় সম্প্রদান কারকের বিভক্তির ব্যবহার দেখানো হয়েছে। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, আমি একটু আগে আলোচনা করেছি যে এখানে যে কে বিভক্তি রয়েছে এটি চতুর্থী বিভক্তি হিসেবে বলা হয়েছে। এখানে আমরা জানি কে রে এটি হচ্ছে দ্বিতীয় বিভক্তি হয়, আবার হচ্ছে চতুর্থী বিভক্তিও হয়। তবে চতুর্থী বিভক্তির ক্ষেত্রে মানে এই দুটোর সাথে আরেকটি কথা যুক্ত আছে, সেটি হচ্ছে নিমিত্ত বা জন্য যদি বোঝায় সেটিকে আমরা অবশ্যই চতুর্থী বিভক্তি বলবো। আর কে রে এটিকে আমরা দ্বিতীয় বিভক্তিও বলতে পারি, চতুর্থী বিভক্তিও বলতে পারি। তবে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির ব্যবহার বেশি। ফলে আমরা যদি কে রে এটি যদি আমরা সম্প্রদান কারকের সাথে দেখি, তাহলে সেটিকে আমরা চতুর্থী বিভক্তি বলতে পারি, বলাটাই শ্রেয় হবে। তবে দ্বিতীয় বিভক্তি বললে যে আসলে ভুল হবে তা কিন্তু নয়। তারপরে দেখো সপ্তমী বা এ বিভক্তি, সৎপাত্রে কন্যাদান করো। বিভক্তি তোমরা বুঝতেই পারছো, আমাদের আসলে কারকটা বোঝাই মেইন, কারণ আমরা বিভক্তির তো নির্দিষ্ট করাই আছে কোনটি কোন বিভক্তি। এটি কিন্তু আমরা বাক্য দেখে শব্দের সাথে, একটি শব্দকে দেখে কিন্তু বুঝে নিতে পারবো এই শব্দের সাথে আসলে কোন বিভক্তি আছে। আমরা বিভক্তি চিহ্ন যেগুলো আছে এগুলো যদি আমরা মনে রাখতে পারি, তবেই আমাদের বিভক্তি ফাইন্ড আউট করা কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের মূল বিষয়টাই হচ্ছে কোন কারক সেটি নির্ণয় করা। সৎপাত্রে কন্যা দান করো, এখানে সম্প্রদান কারক আছে কিনা সেটি আমাদের দেখার বিষয়। এখানে দান শব্দ তো আছেই, আমরা বুঝতে পারছি এখানে দান হয়েছে অর্থাৎ সম্প্রদান। এখন সৎপাত্রে কন্যাকে এখন বিয়ে দিয়ে তার সেটা ফেরতের বিষয় না, এখানে কন্যা দান করাই আসলে বোঝায়। আবার সমিতিতে চাঁদা দাও, হয়তো এই সমিতি কোনো হয়তো মানব কল্যাণমূলক কোনো দুস্থ মানুষদের সেবায় হয়তো নিয়োজিত, এরকম কোনো সমিতি হতে পারে, সেখানে হয়তো চাঁদা দেওয়া হচ্ছে, এটি কিন্তু অফেরতযোগ্য, মানে এটা কিন্তু দান। অন্ধ জনে দেহ ভালো, মানে একজন হয়তো অন্ধ কোনো ব্যক্তিকে, তাকে তুমি চক্ষু দান করতে পারো বা তাকে তোমার সাহায্য করতে পারো, এটাও কিন্তু ফেরতযোগ্য নয়। কাজে এখানে অন্ধজনে, সমিতিতে বা সৎপাত্রে এই শব্দগুলো হচ্ছে সম্প্রদান কারক। আচ্ছা, আরেকটি কথা উল্লেখ আছে, নিমিত্তার্থে কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী বিভক্তি হয়। যদি নিমিত্তার্থে, নিমিত্তার্থে মানে নিমিত্ত অর্থে, নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে জন্য। তাহলে যেমন ধরো বেলা যে পড়ে এলো জলকে চল, তাহলে এখন যে বেলা পড়ে এসেছে সেই জন্য কি এই তোমার জল আনতে যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে জলের জন্য যেতে হবে, বেলা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। কাজে এখানে এই জল শব্দের সাথে কে বিভক্তি যুক্ত আছে এবং এর মধ্যে যেহেতু নিমিত্ত অর্থ যুক্ত আছে, ফলে এই কে বিভক্তিকে এখানে আমরা অবশ্যই কি বলবো, চতুর্থী বিভক্তি। পরীক্ষা অনেক সময় আসে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে, এরকম করেও কিন্তু পরীক্ষায় আসে। আর কোন কারকে কোন বিভক্তি, এটি কিন্তু কারকের সহজাত প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। আশা করছি তোমরা সকলে আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং খুব নিরাপদে থাকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও ক্লাস নিয়ে। সেই পর্যন্ত
তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।